তাপসবাবু, তাপস চ্যাটার্জি। যদি তাপসবাবুর ওইখানকার কোনো ভোটার থাকেন তাকে বলবো তাপসবাবুকে ভোট দেওয়ার জন্য। আর এদিকে আমাদের রথীনবাবু দাঁড়িয়েছেন। দেখুন, নির্বাচন করতে গেলে আপনাকে কটা জিনিস মাথায় রাখতে হবে। যে আপনি যখন ভোটে যাবেন, বাড়িতে ভাববেন পরিবারের লোকজন সবাইকে নিয়ে, কি ভাবনা যে কোন দলের হয়ে রথীনবাবু। দেখুন, ভোটের আগে যারা ভোট পরিচালনা করছে কমিশন, নির্বাচন কমিশন, আর তাদের মাথার উপর থাকে কে? কেন্দ্র সরকার। তারা যৌথভাবে রাজ্যে যখন ভোট হবে ভোট পরিচালনা করে। আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি বিভিন্ন তর্ক বিতর্কের কারণে লোকটা বিতর্কিত হয়ে গেছে। গণেশ কুমার, তার নাম ঘরে ঘরে পৌঁছে গেছে যে গণেশ কুমার অন্যায় অন্যায় কাজ করে এই শাসক দলকে ক্ষমতা থাকতে দেবে না, এরকম একটা খবর সব জায়গায় চাউর হয়েছে। সেই গণেশ কুমার গত 3 দিন আগে সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, যেটা খুব ভালো প্রশ্ন ছিল সাংবাদিকদের। সাংবাদিকরা বললেন, এই যে ভোট নির্ধারণ হয় 3 দফা 4 দফা 5 দফা 6 দফা 7 দফা, এইগুলো কি কারণে হয়, কীভাবে নির্ধারণ করা হয়? একটা রাজ্যে 2 দফায় হবে, একটা রাজ্যে 4 দফা হবে। তো গণেশ কুমার বললেন, আমাদের কাছ থেকে রিপোর্ট নেই যে ওই রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা কী, এবং আইন শৃঙ্খলার উপর নির্ভর করে কত দফার ভোট হবে। আমরা সবাই জানি গত নির্বাচনে 7 দফায় ভোট হয়েছিল 21 সালে, আর এবারে 2 দফায় ভোট হচ্ছে। কাজেই আমরা বলতে পারি বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত হয়েছে অন্য অনেক রাজ্যের চেয়ে। হিন্দি বলায় গুজরাট, রাজস্থান বা আমাদের প্রতিবেশী যে রাজ্য বিহার সম্প্রতি নির্বাচন হয়ে গেল, তার তুলনায় অনেক বেটার এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেই কারণে গণেশ কুমার এখানে 2 দফায় নির্বাচনের ব্যবস্থা করেছেন। তাহলে আমরা বলতে পারি মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার উন্নত শাসন ব্যবস্থা কায়েম করেছে। আর কি থাকলো? আর আমাদের যে দল থেকে বিলং করছেন, অর্থাৎ এখানে সারা ভারত তৃণমূল কংগ্রেস হয়ে দাঁড়িয়েছেন রথীনবাবু, সেই দলের সাফল্য কি আছে? সেই দল 3বারে এখানে সরকার তৈরি করেছে। আর সেই দলের যিনি নেত্রী, মুখ্য নেত্রী, তিনি একটা প্ল্যাটফর্ম থেকে উঠে এসছেন যেখানে লড়াই তার রক্তে ছিল। তিনি 7বার এমপি হয়েছেন, 3বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন 2-3বার। স্বাভাবিকভাবেই এইরকম একটা বহুল গুণাবলীর নেত্রী, যিনি বাংলাকে নতুন দিশা দেখিয়েছেন, যার হাতে 94টি বেশি প্রকল্পের মাধ্যমে বাংলা সমস্ত মানুষের উন্নয়ন সাধিত করেছেন, সেই দলের প্রার্থী রথীন ঘোষ। এবার চলে আসেন রথীন ঘোষের ব্যক্তিগত ক্যারিজমা কী আছে। এটা একটা বিরাট প্রশ্ন যে আপনার আমার মতন সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত আমাদের সমস্যার মোকাবেলা করতে হয়, তাহলে এই মোকাবিলায় যিনি বিধায়ক হবেন, যাকে ভেবে আপনারা ভোট দেবেন, তিনি কতটা যোগ্য, এটা বিরাট ইম্পর্টেন্ট বিষয়। সেইখানে দেখুন রথীনবাবুর যদি সাম্প্রতিক পারফরমেন্স দেখি, তিনি 98-এর আগে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তারপরও 3বার চেয়ারম্যান হয়েছেন। এবং তাঁর ওয়ার্ডে যখন তৃণমূলের খুব দুঃসময়, তাঁর জিততে কষ্ট হয়, কারণ মানুষ বুঝেছেন এই লোকটি কাজের মানুষ, একে ভোট দিলে আমার ওয়ার্ডের উন্নয়ন সাধন হবে। তারপর যেটা হয়, আপনি ক্লাবের স্তরে রান করলেন, তারপর আপনি রঞ্জি ট্রফিতে পেলেন, রঞ্জি ট্রফিতে ভালো রান করলে আপনাকে জাতীয় টিমে নেওয়া হবে। ঠিক এইভাবে উত্থানটা রথীনবাবুর কিন্তু পারফরমেন্সকে ঘিরে। এবার রথীনদা ভোটে নির্বাচিত হয়েছিলেন গতবার 48,000 ভোটে। তার আগে তার কম ভোট ছিল, কম ভোটে, অর্থাৎ প্রতি বছর ইনক্রিজ হচ্ছে। তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আর সার্বিক উন্নয়নের কথা যদি বলেন, আমি বলবো রথীনদার বিধায়ক হওয়ার পর 2015 সালে
একদিনে চণ্ডীগড় হোন্ডার 10 কিলোমিটার রাস্তা উদ্বোধন হয়েছিল এবং মাত্র 2.5 মাসের মধ্যে সেই রাস্তাটি সম্পন্ন হয়েছিল। তারপর আপনারা দেখুন, যদি রতিনগড় বা আমাদের কোনো শত্রু থেকে থাকেন, আমাদের বিরোধী শক্তিও থাকেন, তো তারা দয়া করে প্রশ্ন করলে খুশি হব যে কোন রাস্তাটি হয়নি, দয়া করে বলে যান। অর্থাৎ শুধু রাস্তা নয়, ড্রেনেজ, তারপর আমার লেক, তারপর লাইট, টিউবওয়েল, যেগুলো মানুষের নিত্য প্রয়োজন। কোথা এখানে আমরা বকবক করে যাব, প্রার্থীর স্তুতি গাইব, প্রার্থীকে ভোট দিতে বলবো, মিথ্যা সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো, এটা হয় না। স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়টা আপনারা একটু ভাবনা চিন্তা মাথায় রেখে ভোট দেবেন। দেখুন, নির্বাচনে বিরোধীরা আসবে, তারা বলবে আমাদের সম্পর্কে ওই এ চোর সে চোর ইত্যাদি প্রভৃতি বলবে। তো আমরা যে দলগুলো বলবে, তখন এখানে আমাদের প্রধান প্রতিপক্ষ ধরে নিই আইএসএফ বা বিজেপি, এই দুটোর মধ্যে আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হবে। তো আইএসএফে যিনি দাঁড়িয়েছেন একটি মেয়ে প্রিয়াঙ্কা বর্মন বলে, যদ্দূর জানি আর কি কাগজে পড়ে, আর রাজা মুখার্জি বলে একজন বিজেপি দাঁড়িয়েছে। দুজনের সম্পর্কে বিশদ জানি না, রাজা মুখার্জি সম্পর্কে 2-4টে কথা জানি। রাজা না রাজু মুখার্জি, যদ্দূর জানি টেলিভিশনে আসতো, পোকা বাক্সে বকবক করতো এবং তার পারফরমেন্সে 21 সালে বিজেপি তাকে নেগেটিভ মার্কস দিয়েছে, ওকে আর কোথাও দেখা যেত না, মানে অনেকটাই সেই খুঁজে বের করে আনা। 3 দফায় প্রার্থী ঘোষণা হলো, রাজু মুখার্জিকে এই 3-4 দিন আগে আবিষ্কার করা হলো যে মধ্যমগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী। স্বাভাবিকভাবেই এটা আমরা ধরে নিতে পারি যে বিজেপি বুঝেই নিয়েছে যে রতিনবাবুর সঙ্গে লড়াই করা, সিংহের গুহায় গিয়ে সিংহের সঙ্গে লড়াই করা। সুতরাং তার কাছে, আমাদের কাছে রাজু মুখার্জির গুরুত্ব খুবই কম। আর যে মেয়েটি আইএসএফ দাঁড়িয়েছে প্রিয়াঙ্কা বর্মন, ও 2-4টে মিটিংয়ে বলার চেষ্টা করছে যে রতিন ঘোষ মানুষের মন জয় করতে পারেনি, অতএব ভোট তাকে দিলে ও মন জয় করবে। প্রথম যেটা শুরু করেছিলাম যে আমি যে ভোট দলে বিলংস করছি সেই দলের রাজনৈতিক অবস্থানটা কি। আমরা যদ্দূর জানি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ওদের ফুল ফর্ম, ওরা নিজেদের প্রতীকেও লড়ে না, ওরা এখনও পলিটিক্যাল পার্টি রেকগনাইজ যে সিম্বল, সেই সিম্বল এখনও পায়নি। কারণ সর্বভারতীয় স্তরে একটা পার্সেন্টেজ ভোট পেতে হয়, সেই ভোটটা ওরা এখনও অর্জন করতে পারেনি। স্বাভাবিকভাবেই ওরা রেকগনাইজ পার্টি নয়। আপনারা খুঁজে দেখবেন ওই যে খাম বা কী একটা চিহ্ন ওদেরকে দেওয়া হয়েছে কমিশন থেকে, ওটা কিন্তু নির্দলের সিম্বল। তো তারা সর্বসাকুল্যে প্রিয়াঙ্কাকে নিয়ে 29 জন দাঁড়িয়েছে। তো আমার রাজ্য বিধানসভার সিট কত? 294। ওরা দাঁড়িয়েছে 29 জন, অর্থাৎ 10 ভাগেরও কম। তার 10 ভাগের কম দাঁড়িয়ে যদি 29টাই ওদেরকে আমরা তর্কে খাতিরে জিতিয়ে দিই, রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ওদের মুখ্যমন্ত্রী হবে কে? কে ওদেরকে মুখ্যমন্ত্রীর সাপোর্ট দেবে? নাম্বার 1, এই মুহূর্তে তো ওরা মাত্র একজন টিম করে জ্বলছে, ও তার বিরুদ্ধে বলার জন্য এখানে আসেনি। তো প্রিয়াঙ্কা আমাদের কন্যা সমা, ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আমাদের কোনো ইন্টারাকশান নেই, অন্য দলের কর্মী নেতা, তার বিরুদ্ধে বলার অভিপ্রায় নেই। কিন্তু ধুম করে যে বলে দিল যে রতিনবাবু মানুষের মন জয় করতে পারেনি, এটা কি বলতে হয় বলে বলা হলো? যে লোকটির পাহাড় পরিমাণ সাফল্য, যে মানুষটির কাছে বিমুখ হয়ে ফেরেনি কেউ, যে মানুষটি আক্ষরিক অর্থে রতিন ঘোষে উন্নয়ন সমর্থক শব্দ, অন্তত বিরুদ্ধবাদীরা স্বীকার করেন যে এরকম ভদ্র মানুষ রাজনীতিতে খুঁজে পাওয়া করেন। মানে আমরা আমাদের ভাষায় পলিটিক্যাল জেন্টেলম্যান। তো এইরকম জেন্টেলম্যান পলিটিশিয়ান অন্য দলে খুঁজুন তো একবার। তা আপনাদের বলি, কেউ এখানে ভাবছেন আমার সঙ্গে ওর হয় না, ওর সঙ্গে ওর হয় না, জব্দ করতে গেলে তাহলে ভোট দিতে হবে অন্য দলকে। আপনাদের বলি, এসআইআর নিয়ে আমাদের সাম্প্রতিক যে সমস্যা, অনেক ডিলেট হয়েছে। আমার রহন্ডা চণ্ডীগড় অঞ্চলে প্রচুর মানুষের ডিলেট হয়েছে। দিলীপ ঘোষ বলেছে, বিজেপির নেতা,
এরা কেউ আর দেশের নাগরিক না, বরং দেশদ্রোহী। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল রেজিনগরে সবাই বলেছেন যে আমরা ক্ষমতায় এলে প্রত্যেককে আবার নতুন করে ভোটার লিস্টের নাম তুলে তাদেরকে প্রাপ্য মর্যাদা দেব। দুটো বক্তব্যে আপনারা ফারাক করবেন। আমি একটা কথা বলে আপনাদের শেষ করব। অসমের নওগাঁ বলে একটা জেলা আছে, প্রবীণ মানুষটা শুনবেন একটু আপনারা। অসমের নওগাঁ বলে একটা জেলা আছে। অসমের মুখ্যমন্ত্রী নয় হেমন্ত বিশ্ব শর্মা, কংগ্রেসের লোক ছিল, ও উগ্র সাম্প্রদায়িক, ওকে বিজেপি ব্যবহার করল, মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দিল। ও মুখ্যমন্ত্রী হওয়ার পর যতগুলো মাদ্রাসা আছে মাদ্রাসাকে ডিস্ট্রয় করে দিল, ধ্বংস করে দিল, বলে এখন কোনো মাদ্রাসা থাকবে না। আপনারা জানেন কতবার এনআরসি করেছিল ওখানে, এবং সেখানে 60 লক্ষ মানুষ নাম বাদ গিয়েছিল, সিংহভাগ হিন্দুদের নাম বাদ গিয়েছিল। অসমের নওগাঁ বলে একটি জেলা, যেখানে রহিম আলী বলে একদম অসতিপার মানুষ, 60 ঊর্ধ্ব মানুষের নাম সরকারি আধিকারিকের কলমের খোঁচায় বাদ চলে গেল। যে রহিম আলী কায়িক পরিশ্রম করে তার সম্পদ তৈরি করেছে, ছেলেপিলে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, সরকারি আধিকারিকের এক কলমের খোঁচায় রাতারাতি বেনাগরিক হয়ে গেল। রহিম আলী হতাশ হলেন না, তার পরিবার হতাশ হলেন না, চলে গেলেন আদালতে। অসম যে জজকোর্ট থেকে অসম হাইকোর্ট, একটা পর একটা হার। রহিম আলী হতোদ্যম হয়নি, ওর পরিবারে হতোদ্যম হয়নি। রহিম আলী চলে গেলেন সুপ্রিম কোর্টে গিয়ে রহিম আলী 11 বছরের লড়াইয়ে জয় লাভ করলো গত বছর জুলাই মাসে। আর রহিম আলী জয় লাভ করার ঠিক 2 বছর আগে রহিম আলী আমাদের সবার মায়া ত্যাগ করে, পৃথিবী ত্যাগ করে বিদায় নিল। রহিম আলী বেঁচে থাকলে বলতেন আমার হারিয়ে যাওয়া 12টি বছর, ঠিক সবার ওপরে ছবি বিশ্বাস যেটা বলেছিল আমাকে ফিরিয়ে দাও 12টি বছর, রহিম আলী বেঁচে থাকলে নিঃসন্দেহে বলতেন আমাকে ফিরিয়ে দাও 12টি বছর। তিনি রাতারাতি নাগরিক হয়ে গেলেন, কিন্তু দেখে যেতে বলেন না তিনি আবার বেনাগরিক থেকে নাগরিক হয়েছেন। তাই বলছি কমিশন এবং বিজেপি যত চেষ্টা করুক, রহিম আলীর মতো আমরা সবাই আবার নাগরিক হব এই দেশের, এই ভারতবর্ষের, এই রাজ্যে। আপনারা আগামী 29 তারিখ আমাদের প্রার্থী রথীন ঘোষে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবেন। আর আমাদের প্রার্থী ক্রমাগত এই 32-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বয়সটা অনেক হয়েছে, তিনি দিনরাত খাটতে আজকে অসুস্থ হয়ে পড়েছেন। তার ইচ্ছা ছিল এখানে আসবেন, কিন্তু তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আজকে বেরোতে পারেননি। আমি অন্য একটা দিন আসবেন। আমাদের 23 তারিখে বোধ একটা এখানে র্যালি আছে, 24 তারিখে র্যালি আছে আমার 10টা বুথকে নিয়ে, সেখানে উনি আসবেন, আমাদের সবার সাথে উনি দেখা করবেন। উনি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন এখানে আসতে না পারার জন্য, আপনারা ক্ষমা করে দেবেন। উনি অবশ্যই 24 তারিখে আসবেন। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।